আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে ভিডিও অনলাইনে ক্লাসটি দেখার জন্য শুভেচ্ছা ও স্বাগতম। আমার আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম, পাঠ শিরোনাম বাংলাদেশ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আসলে রাষ্ট্র বলতে ব্যাপক একটা ব্যাপার, যেটা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রেই এই সরকার ব্যবস্থা চালু আছে, আর এই সরকার ব্যবস্থার মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। আবার এই সরকারের কিছু অঙ্গও আছে, যে অঙ্গগুলা রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। রাষ্ট্র বিভিন্ন কাজগুলা বিভিন্নভাবে পর্যায়ক্রমে এগুলা করে থাকে। এই জন্য যেমন বাংলাদেশ একটা রাষ্ট্র, আর এই রাষ্ট্রের একটা সরকার আছে, এবং সেই সরকার পরিচালিত হয় বাংলাদেশ সরকারের সংবিধান ও তার নীতি নির্ধারণের মাধ্যমে। বাংলাদেশ সরকারের সংবিধান প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে। এই সরকারের যে সংবিধান, এই সংবিধান প্রণীত হয়, আর এই সংবিধানের মাধ্যম দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়। আসলে আমরা এবার দেখব সরকারের শ্রেণীবিভাগ। রাষ্ট্র গঠনের যে মৌলিক উপাদান গুলো রয়েছে, তার মধ্যে সরকারের চেয়ে অপরিহার্য একটি উপাদান। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। আর যেমন ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এই জন্যই সরকারকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ধরা হয়েছে। বর্তমানকালে সরকারের একটি ছক নিয়ে আমি কিছু আলোচনা করব। ছকটা হচ্ছে, সরকারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গণতন্ত্র, আর একটা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র
যেটা পৃথিবীর প্রায় রাষ্ট্রেই এই সরকার ব্যবস্থা চালু আছে। যেমন আমাদের দেশেও এই গণতন্ত্র চালু আছে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা। এখানে বলা হয়েছে জনগণের শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। এখানে জনগণ পরোক্ষ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করেন। তারপরে আমরা দেখব একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র হচ্ছে একজনার শাসন। এখানে এক ব্যক্তি বা এক দলীয় শাসনকেও বলা যেতে পারে। এখানে জনগণের কোনো কর্তৃত্ব থাকে না। একক সিদ্ধান্ত বা একদলীয় সিদ্ধান্তের উপরেই এই শাসন কার্যক্রম পরিচালিত হতে থাকে। আমরা গণতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। তাহলে রাজতন্ত্র পৃথিবীর কয়েকটা দেশে, যেমন এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য সেই সমস্ত দেশগুলোতে এই রাজতন্ত্র চালু আছে। যেমন আমরা দেখতে পাই সৌদি আরব, সেখানে রাজার ছেলে রাজা হবে। এটাই হচ্ছে এই দেশের বৈশিষ্ট্য। যেমন আর একটা দেশ আছে, যেমন গ্রেট ব্রিটেন, ঠিক একই অবস্থা, এখানে রাজতন্ত্র কায়েম আছে। আসলে রাজতন্ত্রটা হচ্ছে রাজার ছেলে রাজা হবে, এটা প্রাচীন ঐতিহ্যকে ধারণ এবং লালন করার জন্য এই অবস্থা বা এই ব্যবস্থাকে তারা ধরে রেখেছে। এরপরে আসছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হচ্ছে প্রজাদের ভোটে নির্বাচিত সদস্যকে বা নির্বাচিত প্রতিনিধিকে বা নির্বাচিত দলকে, যে দল সরকার গঠন করে এবং সরকারের দায়িত্ব পালন করে এবং রাষ্ট্র পরিচালনা করে, এটা হচ্ছে প্রজাতন্ত্র। আর এই প্রজাতন্ত্র হচ্ছে প্রজাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এই রাজতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে এক কেন্দ্রীয়। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যেমন পৃথিবীর বৃহৎ বৃহৎ দেশগুলোতে এই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু আছে। যেমন আমরা ধরতে পারি আমাদের দেশে, ছোট্ট একটা দেশ, আমাদের দেশের কোনো অঙ্গরাজ্য না থাকার কারণে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা হয়তো চালু নেই। কিন্তু পৃথিবীর বৃহৎ দেশগুলোর মধ্যে, যেমন আমরা ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতে 24টা প্রদেশ আছে। আর এই 24টা এই 24টা প্রদেশের আবার একটা কেন্দ্র আছে। আর এই কেন্দ্রভিত্তিক, যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে যেটাকে বলা হয়েছে, সেটা হচ্ছে কেন্দ্র থেকে
সরাসরি ক্ষমতা হস্তান্তর করা প্রদেশের মাধ্যমে। আর এই কেন্দ্র শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবে বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাশোনা করবে। আর এখানে আর একটা আছে, এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। এক কেন্দ্রিক শাসন ব্যবস্থায় যে সমস্ত প্রদেশের ক্ষমতাকে বন্টন না করে এককভাবে কেন্দ্র তার ক্ষমতাকে ধরে রাখে, এটা হচ্ছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। আবার প্রজাতন্ত্রকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা। সংসদীয় শাসন ব্যবস্থা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ হলেও এখানে সংসদীয় শাসন ব্যবস্থার মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হয়। আমাদের দেশে ৩০০টি আসন আছে এবং সংরক্ষিত আসন আছে ৫০টি। ৩০০টি আসন জনগণের ভোটের মাধ্যমে তার প্রতিনিধি সংসদে পাঠানো হয়। এখানে সংসদে যে ৩০০ জন প্রতিনিধি যান, এই ৩০০ জন প্রতিনিধি আবার সংরক্ষিত ৫০টি যে আসন আছে, সেই ৫০টি আসন তারা নির্বাচিত করেন। এটাই হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। আর একটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী অর্থাৎ একটি দলের যে দল সরকার গঠন করেন সেই দলের সভাপতি অর্থাৎ চেয়ারম্যান, তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন। তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী তার এখতিয়ারে বা তার ক্ষমতা বলে মন্ত্রিপরিষদ গঠন করেন। এখানে কারোর কোনো এখতিয়ার থাকে না। ঠিক অন্যদিকে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় একজনের শাসন ব্যবস্থাকে বলা হয়েছে বা রাষ্ট্রপতিকে বলা হয়েছে বা একদলীয় শাসন ব্যবস্থাকে বলা হয়েছে। তাহলে এখানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার যে মাধ্যম, সেটা হচ্ছে জনগণ সরাসরি কোনো বাধা ছাড়াই সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এখানে সরাসরি বলতে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রটা হচ্ছে যে রাষ্ট্রপতির নির্বাচন, তার মানে কোনো সংসদীয় নির্বাচন নাই। তার কারণ হচ্ছে সংসদীয় কোনো আসন থাকবে না, শুধুমাত্র রাজার নির্বাচন। এক কথা হচ্ছে এটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার বলা হয়। এখানে রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার মালিক, যিনি রাষ্ট্রের সমস্ত কাজ নখদর্পণে থাকেন। তিনি
তার মন্ত্রণালয় নিজ এখতিয়ারে বা নিজ হাতে তিনি সাজান তার মন্ত্রণালয়। এখানে কারোর বলার বা কারোর কিছু করার ক্ষমতা নাই। সংসদীয় সরকার ব্যবস্থাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা আর একটা হচ্ছে রাষ্ট্রপতি এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। তো এই হচ্ছে সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ। বর্তমানে বিশ্বে বা বর্তমানে আমাদের দেশে এই পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে। আজকে এই পর্যন্তই। সকল ছাত্রছাত্রীকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।